শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান আজিজ সহ ৩১ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট। আসামির তালিকায় বেনজির ইনু সহ সাবেক মন্ত্রীরা। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ। সংসদ ভবনে বসানো হচ্ছে আধুনিক প্রযুক্তি নির্ভর সাউন্ড সিস্টেম, উচ্চ পর্যায়ের বৈঠক। সুন্দর দেশ গড়তে এই প্রজন্মকে পাশে চান প্রধানমন্ত্রী। খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় মনোযোগের পরামর্শ। দেখলেন নতুন করে স্পোর্টস ফাইনাল। গ্যাস সংকটে ঘরে বাইরে ভোগান্তি, আগামী সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতির বার্তা প্রতিমন্ত্রীর। ৩০ জুলাই সিএনজি ফিলিং স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার। ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল মগবাজারের রাত ৩ হাসপাতাল। ৬ নবজাতকের মৃত্যু নিয়ে তদন্তে সন্তোষ, দ্রুতই চালুর ঘোষণা কর্তৃপক্ষ। দেখছিলেন সংবাদ শিরোনাম। মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাযজ্ঞ সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। একই সঙ্গে এই মামলায় শেখ হাসিনা সহ পলাতক ৩১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। শাপলা চত্বরের এই ঘটনাকে গণহত্যা আখ্যায়িত করে চিফ প্রসিকিউটর জানান, ঘটনাটি ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের পরিকল্পিত হত্যাযজ্ঞ। রকনুজ্জামানের রিপোর্ট। ২০১৩ সালের ৫ মে ১৩ দফা দাবিতে রাজধানীর শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম। এই সমাবেশে বিপুল বল প্রয়োগ আর গুলি, হত্যা, প্রাণহানির পর কেটে গেছে প্রায় ১ যুগেরও বেশি সময়। দীর্ঘদিন থেকে বিপুল প্রাণহানির এই ঘটনার বিচার, জবাবদিহিতা ও সত্য উদ্ঘাটনের দাবি অবশেষে পূরণ হতে যাচ্ছে। এই মামলার বিচারিক কার্যক্রম শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগ দায়েরের পর দীর্ঘ তদন্ত শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিবেদনে হত্যাকাণ্ড ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগের উপাদান পাওয়ার দাবি করেছে প্রসিকিউশন। চূড়ান্ত যাচাই বাছাই শেষে সোমবার প্রসিকিউশন এই মামলার অভিযোগপত্র জমা দিলে ট্রাইব্যুনাল তা আমলে নিয়ে পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এতে শেখ হাসিনা সহ ৪১ জনকে আসামি করা হয়েছে। এছাড়া তখনকার আইজিপি হাসান মাহমুদ খন্দকার, বিজিবির মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আজিজ আহমেদ, পুলিশের কয়েকজন সাবেক কর্মকর্তা ও কয়েকজন সাংবাদিককেও এই মামলার আসামি করা হয়েছে। শাপলা চত্বরে ৫ তারিখে মধ্যরাতে যে নারকীয় ঘটনা ঘটল, সেখানে ৩২ জন শহীদ হয়েছে। এইটি আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৩-এর সি ধারা মোতাবেক এটা একটা জেনোসাইড ছিল। যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী, তিনি কিন্তু এই ঘটনার মূল নায়ক হিসেবে কাজ করেছেন। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, যার নেতৃত্বে তার বাহিনী দ্বারা এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী, তার একই রোল আছে। সাবেক ৩ মন্ত্রী দীপু মনি, আব্দুর রাজ্জাক ও হাসানুল হক ইনু, প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সহ এই মামলায় ১০ জন আসামি পূর্ব থেকেই গ্রেপ্তার রয়েছেন। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হত্যাকাণ্ডে আসামিদের সংশ্লিষ্টতার প্রমাণ তদন্তে উঠে এসেছে বলে দাবি প্রসিকিউশনের। বিভিন্ন সময় কিছু কিছু ব্যক্তি বা কিছু সংগঠন তারা বিকৃত তথ্য দিয়েছে, সেটাও আমরা কয়েকজনকে আমরা সেভাবে অপরাধ হিসেবে তাদেরকে চিহ্নিত করেছি। যেমন আমরা সমীকরণ নামে একটি সম্প্রচার ছিল, সেখানে টোটাল এই হেফাজতের এই ঘটনাটাকে বিকৃত করে সারা দুনিয়াতে একটা মিথ্যা তথ্য প্রচার করে, সেটাও কিন্তু এক ধরনের অ্যাবেটমেন্ট হিসেবে গণ্য করা হয়েছে ইনভেস্টিগেশনে, এবং তাদেরকেও বিচারের সম্মুখীন করা হয়েছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশকে ঘিরে ঢাকাসহ ৪টি স্থানে ৬১ জন নিহতের তথ্য উঠে এসেছে। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন ও কুমিল্লায় ১ জন নিহতের পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা। আমাদের এই ইনভেস্টিগেশনের মধ্যে আমাদের এই হেফাজতের ইনভেস্টিগেশনের মধ্যে ৪১ জনকে আমরা সরাসরি তাদের সম্পৃক্ততা পেয়ে ৪১ জনকে আমরা সেন্ট আপ করেছি। তাদের বিরুদ্ধে আমরা আজকে ফর্মাল চার্জ দাখিল করেছি এবং এই ৪১ জনের বিরুদ্ধেই মাননীয় ট্রাইব্যুনাল নাম্বার ২ অভিযোগ তারা আমলে নিয়েছেন। আগামী ১৬ই আগস্ট পলাতকদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দিয়েছে আদালত। নির্মূল করে দেওয়ার রকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। দাঁড়িয়ে দমবক্তি করে বলেছিলেন। রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
সোমবার রাজধানীর আগারগাঁও কমিশন ভবনে এই তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, মঙ্গলবার বেলা 11টায় সংসদ ভবনে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করবেন সিইসি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। ডেপুটি স্পিকার কায়সার কামাল স্পিকারের দায়িত্বে রয়েছেন। আগামীকাল সকাল 11টার সময় নির্বাচন কমিশন মহামান্য রাষ্ট্রপতির নির্বাচনের বিষয়ে আলোচনা করার জন্যে মাননীয় স্পিকার মহোদয়ের সাথে সাক্ষাৎ করবেন। এটাই হচ্ছে আমার কাছে এখন পর্যন্ত খবর। কালকে আলোচনার পরে যদি কোনো কিছু আবার আপনাদেরকে জানাতে হয় আমি জানিয়ে দেব। জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সভায় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের লক্ষ্যে বিশ্বের আধুনিক প্রযুক্তি নির্ভর বিভিন্ন সাউন্ড সিস্টেম সম্পর্কে একটি বিস্তারিত উপস্থাপনা দেওয়া হয়। এ সময় গণপূর্ত অধিদপ্তর সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সক্ষমতা এবং বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরে। উপস্থাপনায় আধুনিক সাউন্ড সিস্টেমের প্রযুক্তিগত বৈশিষ্ট্য, কার্যকারিতা এবং জাতীয় সংসদের কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীরা নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঠিকভাবে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হবার তাগিদ দিয়েছেন তিনি। নতুন করে স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, প্রতিভা অন্বেষণের এই আয়োজনের মাধ্যমে আগামীতে আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তোলা সম্ভব। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। গত 2 মে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের প্রথম আসরের আঞ্চলিক পর্বের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সব উপজেলা ও জেলা থেকে 12 থেকে 14 বছর বয়সী 1,70,000 ক্ষুদে ক্রীড়াবিদ অংশ নেয় 8টি ডিসিপ্লিনে। নির্বাচিত 1,700 জনকে নিয়ে গত 20 জুলাই মাঠে গড়ায় জাতীয় পর্বের খেলা। ঢাকার বেশ কয়েকটি ভেন্যুতে হয় খেলাগুলো। আর্মি স্টেডিয়ামে সমাপনী দিনে অনুষ্ঠিত হয় বালক ও বালিকা বিভাগের ফুটবল ফাইনাল এবং 100 মিটার স্প্রিন্টের ফাইনাল। নতুন করে স্পোর্টস 2025-26 জাতীয় পর্যায়ে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ভিআইপি গ্যালারি ছেড়ে মাঠে এসে খেলা উপভোগ করেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর কাছে নতুন কুড়ির স্মারক হস্তান্তর করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। পড়ার সময় মন দিয়ে পড়তে হবে, কিন্তু খেলার সময় একইভাবে মন দিয়ে খেলতে হবে। তোমরা যে পড়ালেখা করতে চাইবে, সরকার থেকে আমরা তার ব্যবস্থা করব যাতে সে ভালো করে পড়ালেখা করতে পারে। তোমরা যে গান গাইতে চাইবে, যে ছবি আঁকতে চাইবে, যে খেলাধুলা করতে চাইবে, আমরা সব রকম তোমাদেরকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। পড়াশোনার পাশাপাশি নিজেকে সঠিকভাবে গড়ে তোলার আহ্বান জানান সরকার প্রধান। তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে আছে, বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরা যদি নিজেদেরকে গড়ে তুলতে পারো, আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এই কাজ আমরা হয়তো শুরু করেছি, আমরা মাত্র শুরু করতে পারবো, কিন্তু বাংলাদেশ গড়ার কাজ তোমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। পরে বিভিন্ন খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের নেতারা। সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরার আহ্বান জানান। বলেন, এতে করে সাধারণ মানুষ সরকারের ভালো উদ্যোগ সম্পর্কে জানতে পারবে। এছাড়া স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য যেই নীতিমালা প্রণয়নের কাজ চলছে সে বিষয়ে সম্পাদকদের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের আহ্বায়ক জায় দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান এবং এডিটর্স কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। কি মনে হচ্ছে যে গণমাধ্যম কেমন আছে?
প্রধান আলোচনাই ছিল যে বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা কিভাবে আরও উন্নত করা যায়। এবং আমি একটি কথা মাননীয় প্রধানমন্ত্রীকে বারে বারে বলেছি যে সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার যেন খর্ব করা না হয়। এবং যেটা আমরা হাসিনার ফ্যাসিস্ট আমলে দেখতে পেয়েছি যে প্রশ্ন করার অপরাধে কিভাবে মানুষের প্রতি জুলুম করা হয়েছে এবং চাটুকার বৃত্তি একেবারে সব সীমা লঙ্ঘন করে গেছিল। কাজেই আমরা বলেছি যে সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার থাকতে হবে, ক্ষমতাকে প্রশ্ন করবে তারা। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে যারা ফ্যাসিবাদী দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে। জামাত গণতান্ত্রিক দল কিনা এটি তাদের নিজেদের বিবেচনার বিষয় মন্তব্য করে এই জন্য তাদের গঠনতন্ত্র পড়ার আহ্বানও জানান মির্জা ফখরুল। রংপুরে বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, বিএনপি 5 বার জনগণের ভোটে বিজয়ী হয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, জোর করে ক্ষমতা আসেনি। স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও বেসরকারি চাকরিজীবীদের অংশগ্রহণ নিয়ে নির্বাচন কমিশনের পরিকল্পনায় বিএনপির কোনো হস্তক্ষেপ নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। একবার না বিএনপি পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। সুতরাং বিএনপিকে যারা ফ্যাসিবাদ বলেন তাদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ডসেটটা এভাবে তৈরি হয়েছে। বিএনপি তো একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, আর জামায়াতে ইসলামের আমির সাহেব বলেছেন উনি ওনার গণতন্ত্রটা ভালো করে পড়বেন, তাহলে কি ব্যবস্থা হবে সে দেখা যাবে। ওনারা গণতান্ত্রিক দল কিনা এটা ওনারাই নিজেরা বিবেচনা করবেন। রাজধানীতে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। স্টেশনগুলোতে গ্যাসের প্রেসার না থাকায় কয়েক ঘন্টার অপেক্ষায় মিলছে সামান্য গ্যাস। এদিকে 30 জুলাই সিএনজি ফিলিং স্টেশনে প্রতীকী বন্ধের কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। তবে দাবি আদায় না হলে 23 অগস্ট থেকে অনির্দিষ্টকাল ধর্মঘট ডাকবে সংগঠনটি। রিপোর্ট করছেন গোলাম ময়নুল হাসান। কক্সবাজার মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে একাংশে আগুন লাগার পর থেকে মূলত সারা দেশে গ্যাস সরবরাহে বিপর্যয় হয়। এর আঁচ লেগেছে সিএনজি স্টেশনগুলোতেও। এতে সবচেয়ে বেশি বিপাকে সিএনজি চালকরা, কারণ দিনের বেশিরভাগ সময় তাদের পার করতে হচ্ছে সিএনজি স্টেশনের লাইনে। বাকি সময় গাড়ি চালিয়ে জমার টাকা উঠাতে পারছেন না। 2 ঘন্টা ধরে লাইনে আছি, আর ভিতরে গেলে 60 টাকা 70 টাকা 80 টাকার গ্যাস ঢুকে। আবার যারা গ্যাস দেয় ওরা কয় যে 10 টাকা দেয়। 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে গ্যাস নিতে। দিনে এমনি সারাদিন এভাবে চলে যায়। আমরা টিপ মারবো কোন সময়? না এলো 5 বার সিরিয়াল ধরা লাগে সারাদিনে। আবার জমা ফুল, জমা কম নাই, মানে নানান বিধি কিচ্ছার ভিতরে আছে। 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়াল দিয়ে গ্যাস পায় 60 টাকা 70 টাকা। আবার মনে করেন হেড দিয়ে 2 টিপ দিলে আবার গ্যাস আর ফিল্টার গ্যাস লইতে জমা যা মারি বাকি থুই যা লাগে জমা। চলমান সংকট সমাধানে সরকারের দ্রুত পদক্ষেপ চায় ভুক্তভোগীরা। সকাল 7:30টায় সিরিয়াল লাগাইছি, এখন দেখেন বেলা বাজে 11:30। এই এখন কোন সময় পামো কোনো ঠিক নাই। নর্মাল আর ঘন্টাখানিক উপরে লাগতে পারে। গাড়িতে গ্যাসও ঢুকতেছে না, ঢুকতেছে হাওয়া। আর এই সমস্যাটা যে কোন জায়গা থেকে তৈরি হইতেছে এই জিনিসটা কি সরকার জানে না? তাহলে যদি জানে তাহলে এটা মিডিয়ারে প্রকাশ করুক, তাহলে তো আমরা ড্রাইভাররা জানতে পারি যে আমগো এই জায়গায় সমস্যার কারণে আমরা সবাই ভুগতেছি। এদিকে বেশ কিছু দাবিতে বিজয়নগরে নিজস্ব কার্যালয় সংবাদ সম্মেলন করেছে সিএনজি স্টেশন মালিকরা। সিএনজি স্টেশন মালিকদের এখন দেওয়ালে পিঠ লেগে গেছে। সিএনজি স্টেশনে গ্যাসের প্রয়োজনীয় প্রেসার পাওয়া যাচ্ছে না, জানান তারা। গ্যাস লাইনে তো গ্যাসের সরবরাহই খুবই অপ্রতুল। যখন আসতেছে হয়তো সর্বোচ্চ 1-2 PSI পর্যন্ত পাচ্ছে, কোথাও কোথাও একেবারেই পাচ্ছে না। আবার রাতের বেলা পাচ্ছে, কখনো কখনো রাতের বেলা হয়তো বা কিছু কিছু স্টেশনে 1-2 PSI পাচ্ছে। তখন শুধু মেশিনগুলি চলতে পারতেছে, তখন ডেলিভারি দিতে পারছে। এতে জনভোগান্তিটা কিন্তু চরম, কারণ সবাই লাইন ধরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে। সিএনজি মালিকদের দাবি, দীর্ঘ প্রায় 11 বছর একই কমিশনে গ্যাস বিক্রি করে লোকসানের শিকার তারা। মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়েছি। গোলাম মনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। আগামী সপ্তাহের মধ্যে গ্যাস সংকটের উন্নতির বার্তা দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 2 সপ্তাহের মধ্যে ভাসমান এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটি শতভাগ মেরামতের আশাও দেখছেন। এদিকে গ্যাস সংকট নিয়ে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, আগের সরকারের দেখানো আমদানি নির্ভরতার পথেই হাঁটছে নতুন সরকার, তাই সামনে সংকট আরও বাড়বে। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। সাগরে ভাসমান এলএনজি টার্মিনাল এফএসআরইউতে কারিগরি দুর্ঘটনার কারণে এলএনজি সরবরাহ বন্ধ রয়েছে। এতে পুরো দেশেই ভুগছে গ্যাস সংকটে।
সরকারের তথ্য বলছে বর্তমানে দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা ৩,৮০০ মিলিয়ন ঘনফুট, বিপরীতে সরবরাহ হচ্ছে ২,৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস। চাহিদা সরবরাহের মধ্যে ব্যাপক ঘাটতির কারণে বিপাকে শিল্প খাত ও আবাসিক গ্রাহকরা। আমদানি নির্ভরতা এবং দক্ষতার ঘাটতির কারণে সহসায় সংকট কাটার সম্ভাবনা দেখছেন না জ্বালানি বিশেষজ্ঞরা। তো বাংলাদেশের গ্যাসের সম্পদ তো আছে অনেক ভূগর্ভে আমাদের, সেইটার উপর যে পরিমাণ নজর তার চেয়ে এই বাইরে থেকে গ্যাস আমদানি করার উপর নজরই বেশি। এইটাকে যদি পরিবর্তন করা যেত তাহলে আমার মনে হয় সমস্যাটা সমাধান হয়ে যেত। সেটা কোনো সরকারই করে না। কেন করে না এটা হয়তো অনেকটা মানে ইচ্ছাকৃত হয়তো কোনো ভেস্টেড ইন্টারেস্ট আছে আমদানির উপর, তাদের ইন্টারেস্ট, তাদের স্বার্থ জড়িত। বাট ন্যাশনাল ইন্টারেস্টে আমার মনে হয় যে দেশীয় উৎপাদনটাকে বাড়ানোর চেষ্টা করাটাই সবচেয়ে উত্তম। গ্যাস সংকটের এমন সময় সোমবার সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর ব্রিফিং। জানালেন দুর্ঘটনায় কবলিত ভাসমান এলএনজি টার্মিনালের ৫০% আগামী সপ্তাহের মধ্যে মেরামত সম্ভব, এরপর সরবরাহ বাড়ানো যাবে। দেশীয় উৎপাদন ঠিক আছে, কিন্তু আমদানিকৃত এলএনজি আমরা দুটো বেসরকারি এফএসআরইউ তার মাধ্যমে আমরা রিগ্যাসিফাই করে আমরা ন্যাশনাল গ্রিডে সাপ্লাই দিয়ে থাকি। তার মধ্যে একটা বড় ধরনের দুর্ঘটনায় সম্মুখীন হয় গত সপ্তাহে। প্রাথমিকভাবে যেটুকু আমাদের সাথে কথাবার্তা হচ্ছে ইন ডেপথ, আমরা আশা করছি গ্যাস সাপ্লাইটা আগামী সপ্তাহ থেকে সংকট কিছুটা কাটা শুরু করবে ইনশাল্লাহ। আমাদের তরফ থেকে সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তথাপি আমরা জানি যে বাসা বাড়িতে আমাদের মা বোনেরা যারা গৃহিণীরা সংসারের রান্নার কাজে প্রতিদিন তারা চ্যালেঞ্জ অনুভব করছেন। ইন্ডাস্ট্রিজগুলো তাদের প্রোডাকশন তাদেরকে কম্প্রোমাইজ হয়েছে। সিএনজি স্টেশনগুলো আপনার গণপরিবহনের ক্ষেত্রে একটাই হয়েছে। এই কারণে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এখনই আমদানি নির্ভরতা থেকে বের হবার সুযোগ নেই জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানোর কিছু পরিকল্পনা নিয়েছে সরকার। স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদের সমাধান খুঁজতে চাচ্ছি। আমরা যেমন দ্রুততম সময়ের মধ্যে যদি ভোলার থেকে গ্যাস নিয়ে এসে আমরা ইন্ডাস্ট্রিকে ফিড ইন করতে পারি, এটা যেমন একটা বিকল্প। আমরা মালয়েশিয়া থেকে এলএনজি আইএসও ট্যাঙ্কের মাধ্যমে যদি আনতে পারি, এটা একটা বিকল্প। এটা আমরা স্বল্প মেয়াদের বিকল্প হিসেবে চিন্তা করছি। আমরা যদি তৃতীয়, চতুর্থ, পঞ্চম এফএসআরও এস্টাবলিশ করতে পারি, এটা মধ্যমেয়াদী একটি সমাধান আমরা খুঁজছি। এবং দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আমরা স্থলভাগে অর্থাৎ ল্যান্ড বেস এলএনজি টার্মিনাল এটা স্থাপনের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করছি। প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে উৎপাদিত গ্যাসের পরিমাণ ১৬০০ মিলিয়ন ঘনফুট, আর এলএনজি হিসেবে আমদানি হয় ১১৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। নবজাতক ওয়ার্ডে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় বাতিল হওয়া আদ্দিন হাসপাতালের লাইসেন্স ৩ শর্তে পুনর্বহাল করেছে সরকার। এতে হাসপাতালটি আবারও চিকিৎসা কার্যক্রম পরিচালনার অনুমতি পেল। রোগীদের চিকিৎসা দিতে দ্রুতই স্বাস্থ্যসেবা আনুষ্ঠানিকভাবে চালু করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মোবাশ্বের আহমদের রিপোর্ট। ২৭ মে রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতালটির চিকিৎসা সেবার মান নিয়ে প্রশ্ন ওঠে। তদন্তে নামে স্বাস্থ্য অধিদপ্তর। ৪ জুন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না সেই মর্মে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। পরে নোটিশের জবাব সন্তুষ্টজনক না হওয়ায় ১১ জুন হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলা ও অব্যবস্থাপনার দায়ে বাতিল করা হয় আদ্দিন হাসপাতালের মগবাজার শাখার লাইসেন্স। বন্ধ হয়ে যায় হাসপাতালের সকল কার্যক্রম। জবাব ও ব্যাখ্যা প্রদান করা হয়, তাহা কর্তৃপক্ষের নিকট সন্তোষজনক না হওয়ায় অত্র হাসপাতালের লাইসেন্স বাতিল করা হইল। তবে ১.৫ মাসের আইনি জটিলতা শেষে সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা এক আদেশে ৩ শর্তে হাসপাতালটিকে তার কার্যক্রম আবারও পরিচালনার সুযোগ দিয়েছে সরকার। যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, সেই নবজাতক ৬ জন মারা যাওয়ায় আমরা দুঃখ প্রকাশ করি। এখনও আমরা খুব কষ্টে আছি সেই ঘটনার জন্য। তো যে সংস্কারের কথা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলেছিলেন, সেই সংস্কার কিন্তু করা হয়েছে এবং পরবর্তীতে আবার পরিদর্শনও হয়েছে। আমার বিশ্বাস আমরা আরও ভালো সেবা ইনশাল্লাহ দিতে পারবো, ইনশাল্লাহ। স্বাস্থ্যসেবা বিভাগের আদেশে জানানো হয়, ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির দাখিল করা প্রতিবেদন সন্তুষ্টজনক হওয়ায় লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে সরকার। তবে স্বাস্থ্যসেবার বিধান যথাযথভাবে অনুসরণ, দ্রুত প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নিয়োগ এবং ভবিষ্যতে লাইসেন্সের শর্ত ভঙ্গ হলে সরকার আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে বলে শর্তে উল্লেখ করা হয়েছে।
মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ২৪ জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ৬ সমন্বয়ককে এদিনে হেফাজতে রেখে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় ডিবি পুলিশ। যদিও আত্মগোপনে থাকা ২ সমন্বয়ক আব্দুল কাদের ও হান্নান মাসুদকে নির্যাতনের মুখে প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করা হয় বলে দাবি করেন। এদিন ১১ ঘন্টার জন্য কারফিউ শিথিল করে জনমনের আতঙ্ক কাটানোর চেষ্টা চালায় ফ্যাসিবাদী সরকার। সেই সাথে সারা দেশে বহাল রাখে ব্লক রেড। রিপোর্ট আহমেদ সরওয়ারের। স্বৈরাচার সরকার হিসেবেই ১৭ থেকে ২৮ জুলাই পর্যন্ত সারা দেশে সহিংসতায় নিহতের সংখ্যা শতাধিক। সরাসরি ছাত্র জনতার বুকে গুলি করেও যখন গণ অভ্যুত্থান দমানো যাচ্ছিল না, তখন ভিন্ন পথ নেয় সরকার। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে এর আগের ১০ দিনের সহিংসতায় নিহত ৩৪ পরিবারের সদস্যদের গণভবনে ডাকেন শেখ হাসিনা, যেখানে ছিল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের পরিবারও। আর্থিক সহায়তা হিসেবে নিহতদের পরিবারের হাতে তুলে দেন সঞ্চয়পত্র এবং নগদ অর্থ। সে সময় বাংলাদেশকে নিয়ে খেলা বারবার খেলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন শেখ হাসিনা। এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা, এটা আর হতে দেওয়া যায় না। ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্বে থাকা শীর্ষ সমন্বয়কদের দুদিন আগে ধরে হেফাজতে রাখে ডিবি। তাদের দিয়ে জোরপূর্বক কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় সে সময়ের ভাতের হোটেলের মালিক খ্যাত ডিবি হারুন। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। যদিও জোর করে আন্দোলন প্রত্যাহারের প্রতিবাদে পরের দিন সারা দেশে বিক্ষোভের কর্মসূচি দেয় আত্মগোপনে থাকা সমন্বয়করা। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতি দিয়ে জানান, সারা দেশে দলের ৯,০০০-এর বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সাবেক মন্ত্রী, এমপি সহ বিএনপির অসুস্থ সিনিয়র নেতাদের নিষিদ্ধ সন্ত্রাসীদের মতো ৫ থেকে ৭ দিন করে রিমান্ডে নির্যাতনের প্রতিবাদ জানান তিনি। জুলাই অভ্যুত্থানের এই দিনে অনেকটা নির্ভর ছিলেন আওয়ামী লীগ নেতারা। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, কোটা আন্দোলনের নামে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের পায়তারা চলছে। দেশ বিদেশের ষড়যন্ত্রের অভিযোগ আনেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে। আজকে ইউনূস কত নির্লজ্জ, তিনি ভারতকে অনুরোধ করেন শেখ হাসিনাকে থামাতে। ১০ দিনের সহিংসতার পর এদিন ভিন্ন ভিন্নভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ তুলে ধরেন তখনকার ৩ মন্ত্রী। হতাহতের পরিসংখ্যান দিতে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দাবি, জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী বাধ্য হয়ে গুলি চালিয়েছে। আমরা অবশ্যই তাদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসবো, আমরা কাউকে এখানে ছাড় দেব না। আর দেশকে অর্থনৈতিকভাবে পিছিয়ে দিতে এসব সহিংসতা বলে জ্ঞান দেন অন্য মন্ত্রীরা। সবকিছু নিয়ন্ত্রণে এসেছে ভেবে টানা ১০ দিন বন্ধ থাকার পর এদিন বিকাল ৩টা থেকে চালু করা হয় মোবাইল ইন্টারনেট। নানা চেষ্টার পরও ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানোর ক্ষোভকে কোনোভাবেই আড়াল করতে পারেনি স্বৈরাচার সরকার। সর্বশ্রেণীর জনগণের অংশগ্রহণে আরও গতি পায় ফ্যাসিস্ট পতনের আন্দোলন। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। রাজনৈতিক ভুলের কারণে আবার যেন ফ্যাসিবাদের উত্থান না ঘটে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান ২৪ স্মরণ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। ফ্যাসিবাদ রুখতে চাইলে সবাই মিলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান রিজভী। ফ্যাসিবাদকে পরিহার করতে হলে সবার আগে মানসিকতার পরিবর্তন জরুরি বলেও মনে করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি বলেন, গণতন্ত্রের জন্য বিএনপির ১৭ বছরের লড়াই জুলাই ছাত্র জনতার মাধ্যমে সফলতা এসেছে। স্মরণ সভায় অংশ নিয়ে জুলাই গণঅভ্যুত্থানে সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে জোর দেন বক্তারা। সেই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভূমিকার কথাও আলোচনায় উঠে আসে। স্বৈরাচারের দোসরদের বিচারে কোনো আপোষ চলবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্র শক্তির আয়োজনে জুলাই রক্ত ঋণের উত্তরাধিকার শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। বলেন, এরশাদ বিরোধী আন্দোলনের পর এরশাদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের দৃষ্টান্ত রয়েছে, সে একই নীতি সবার ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। এ সময় শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যেরও সমালোচনা করেন নাহিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল ৭টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই।